আজকের ক্লাসে আমরা পড়ব পৃথিবীর অন্তর্গঠন সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগটা কেমন, কি দিয়ে গঠিত, আর সেটা আমরা কিভাবে জানতে পারবো সেই সম্পর্কে। তো আমরা আগের ক্লাসে পড়েছ পৃথিবীর ব্যাসার্ধ কতটা, কত পৃথিবীর ব্যাসার্ধ। বোর্ডের দিকে দেখো লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার। এতখানি গভীর পর্যন্ত আমাদের যেতে হবে, তবে আমরা জানতে পারবো। যাওয়া কি সম্ভব? ওই গভীরতা পর্যন্ত মানুষের পৌঁছানো সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে জানবো সেটা আমরা পড়বো এই ক্লাসে। এখন দেখো, যদি বলি তোমাদের বাড়ির নিচে কোনো এক কলসিতে কোনো একটা গুপ্তধন রাখা আছে, তাহলে কি করবে? বাড়িতে গিয়ে খুঁড়ে দেখে বার করে খোঁজার চেষ্টা করবে কোথায় কি আছে না আছে। তেমনি যদি আমরা গর্ত খোঁড়ার চেষ্টা করি, তাহলে হয়তো পৃথিবীর অভ্যন্তর ভাগের পদার্থগুলো সম্পর্কে ধারণা করতে পারবো। তো এতদিন পর্যন্ত আমরা সব থেকে গভীর যে গর্তটা খুঁড়তে পেরেছি সেটা হচ্ছে মাত্র 12 কিলোমিটার। কোথায় আছে সেটা? রাশিয়ার কোলা উপদ্বীপে, যা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম, একদম নগণ্য। তাছাড়া আমরা খনিজ উত্তোলনের সময় খনির গভীরে যাই কয়লা তোলার জন্য বা আরও অন্যান্য আকরিক তোলার জন্য। তো সেখানে গিয়েও আমরা সেখানকার পদার্থগুলো সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। তো এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে গভীরতম যে খনিটাতে আমরা পৌঁছাতে পেরেছি সেটা হচ্ছে আফ্রিকার রবিনসন দ্বীপ, যেটা মাত্র 3 থেকে 4 কিলোমিটার গভীর, যা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই কম। তাহলে এখনো পর্যন্ত এইটুকুটা পরিষ্কার যে গর্ত খুঁড়ে আমরা পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবো না। তাহলে কিভাবে জানবো পৃথিবীর গভীরতা সম্পর্কে, বা পৃথিবী কি ধরনের পদার্থ নিয়ে গঠিত জানবো কি করে? এখানে আমরা পড়ব বিভিন্ন পদার্থের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, আর গভীরতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কি পরিবর্তন হয়, এগুলোকে স্টাডি করে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পারবো। কিছুটা আমরা ভূমিকম্পের সাহায্যেও জানতে পারবো, ভূমিকম্প তরঙ্গের যে গতিবিধি তার সম্পর্কে স্টাডি করে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পারবো। তাহলে পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে আমরা কিভাবে জানবো? কোশ্চেনটা বুঝেছ? পৃথিবীর অন্তর্মহল সম্পর্কে বা পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো? কোশ্চেনটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে কিভাবে জানতে পারবো পৃথিবীর ভূ-অভ্যন্তরীণ গঠন সম্পর্কে? বোর্ডের দিকে দেখো। অর্থাৎ পৃথিবীর যত গভীরে আমরা যেতে থাকবো তত সেই অংশটা কি ধরনের পদার্থ দিয়ে গঠিত সেটা আগে আমাদের জানতে হবে। যেমন পৃথিবীর সব থেকে বাইরের স্তর, যেখানে রয়েছে হালকা পদার্থগুলো, সিলিকন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত হালকা পদার্থগুলো। আর একটু গভীরে গেলে তার থেকে একটু ভারী পদার্থগুলো, যেমন ক্রোমিয়াম, তারপরে নিকেল, এই জাতীয় কিছু ভারী পদার্থ দিয়ে। আরও যদি একটু গভীরে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো লোহা আর নিকেল। তাহলে কী ধরনের পদার্থ দিয়ে গঠিত সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বলতে পারবো যে পৃথিবীর অভ্যন্তরভাগটা এইরকম পদার্থ দ্বারা গঠিত। এবার ঘনত্ব দেখো। কোনো বস্তু স্বাভাবিকভাবেই যদি ভারী হয় বা কঠিন পদার্থ দ্বারা গঠিত হয় তাহলে স্বাভাবিকভাবেই তার ঘনত্ব একটু বেশি হয়। ঘনত্ব অর্থাৎ একক আয়তনের বস্তু যে পরিমাণ জলকে অপসারিত করে সেটাই হচ্ছে তার ঘনত্ব। বুঝা গেল? তাহলে কোনো একটা বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেই বস্তুটা একটু ভারী হবে। ভারী বস্তু উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে? কোথায় অবস্থান করবে? আমি বললাম একটা ধরো লোহার বল আর একটা ফুটবল, দুটো বল তোমাকে দিলাম, যে বললাম পুকুরের ছিল দুটোকে ফেলে দাও, কে কোথায় থাকবে?
কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে? লোহার বারটা নিচে চলে যাবে, ফুট বারটা উপরে থাকবে। কেন কেন এমনটা হবে? কারণ লোহার বারটা বেশি ভারী, তাই তো? অর্থাৎ ভারী বস্তু অর্থাৎ যার ঘনত্ব যত বেশি হবে সে তত নিচের দিকে অবস্থান করবে, আর যত হালকা হবে তত সে উপরের দিকে অবস্থান করবে। তো পৃথিবীর গড় ঘনত্ব মোটামুটি ভাবে 5 গ্রাম পার সিসি। বুঝতে পারছো? পৃথিবীর ঘনত্ব কত বললাম? 5 গ্রাম পার সিসি গড় ঘনত্ব। পৃথিবীর উপরের দিকে যে পদার্থগুলো রয়েছে বা উপরিস্তর যেটা, তার ঘনত্ব মোটামুটি ভাবে 2.6 থেকে 2.9 গ্রাম পার সিসি। আর পৃথিবীর একবারে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব প্রায় 11 থেকে 12 গ্রাম পার সিসি। অর্থাৎ যত গভীরে যাব ঘনত্ব তত বাড়তে থাকবে। বোঝা গেল? যত পৃথিবীর গভীরে যেতে থাকবো আমরা তত তার ঘনত্ব বাড়তে থাকবে। এবার এসো চাপ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই বাড়িতে রান্না করেছো, প্রেসার কুকারও দেখেছো, তাই তো? মাংস রান্না করার সময় কিসে তাড়াতাড়ি মাংস রান্না হবে? প্রেসার কুকারে নাকি হাঁড়িতে নাকি কড়াইতে? কিসে তাড়াতাড়ি হয়ে যায়? রান্না করেছো কি? হ্যাঁ কি না তো বলো? টুকটা বসে থাকলে আমার পক্ষে বোঝানো খুব মুশকিল হবে। আমি তখন কি করবো? ছেড়ে দিয়ে চলে যাবো, বোঝো আর নাই বলবো। কিসে রান্না করে একটুখানি সহজ মনে হবে? প্রেসার কুকারে নাকি হাঁড়িতে? প্রেসার কুকারে। কেন? কারণ প্রেসার কুকারের মধ্যে চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সে যে উষ্ণতাতে ফোটার কথা স্বাভাবিকভাবে তার থেকে বেশি উষ্ণতায় ফুটবে, বা সেই উষ্ণতায় সে ফুটতে শুরু করবে না, ফলে আরো বেশি উষ্ণতা দরকার। বুঝতে পারলে? তো স্বাভাবিকভাবেই যত আমরা নিচের দিকে যেতে থাকবো তাপমাত্রাও তত মোটামুটি বাড়তে থাকে, কিন্তু পদার্থগুলো তরল অবস্থায় নেই। তার কারণটা কি? কারণ উপরিস্তরের ব্যাপক চাপ, উপরিস্তরের ব্যাপক চাপের জন্য নিচের দিকের পদার্থগুলো কিন্তু তরল অবস্থাতে নেই, সেগুলো সবই কঠিন অবস্থায় আছে। যদিও মাঝখানে একটা লেয়ার আছে, সেটা পড়বো আমরা, মোটামুটিভাবে সেগুলো সবই কিন্তু কঠিন অবস্থাতেই রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে অত্যাধিক পরিমাণ চাপ। আশা করি চাপও বুঝতে পারলে, উষ্ণতা বুঝতে পারলে। তাহলে উষ্ণতা যত আমরা পৃথিবীর গভীরের দিকে যাব উষ্ণতা তত বাড়তে থাকবে। মোটামুটিভাবে উপরের দিকে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার 33 মিটার, বা কোনো ভাবে 32 মিটারে বা 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। এটা বাড়তে বাড়তে যখন আমরা কেন্দ্রমণ্ডলে চলে যাব সেখানকার উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা এত বেশি গরম হয়ে আছে, তাও কিন্তু সেখানকার পদার্থগুলো তরল অবস্থায় নেই। তাহলে কেমন অবস্থায় আছে সেগুলো সবই? আর কেন কঠিন? কেন কঠিন আছে? কারণ উপরিস্তরের ব্যাপক চাপ। আর কিভাবে জানতে পারবো? ভূমিকম্প তরঙ্গের গতিবিধিকে আমরা পড়াশোনা করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে ধারণা করতে পারবো। তো ভূমিকম্প তরঙ্গ মোটামুটিভাবে তোমার 3 প্রকার: ই তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। পড়বে, এগুলো সবই আস্তে আস্তে পড়বে। এখানটা জাস্ট আমি তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি যে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো। তো কীভাবে জানতে পারবো এগুলো তোমরা বুঝতে পেরেছো মোটামুটিভাবে। পদার্থটা কী দিয়ে গঠিত, তার ঘনত্ব কী, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কী, আর গভীরতা বাড়লে উষ্ণতার কি পরিবর্তন হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। গভীরতা বাড়লে উষ্ণতার কি পরিবর্তন ঘটে। বুঝতে পারছো? আরো একভাবে জানতে পারবো অগ্নুৎপাত। যখন অগ্নুৎপাত ঘটে ভূ অভ্যন্তর থেকে পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে আসে লাভা রূপে,
সেই লাভা সম্পর্কে পড়াশোনা করেও আমরা জানতে পারবো যে অভ্যন্তর ভাগটা কি নিয়ে গঠিত। এখন ছোট্ট একটা উদাহরণ দিই। আমি মনে করো তোমাদের বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম তোমাদের কড়াইতে আটা লেগে আছে, তাহলে তোমাদের ঘরে কি রান্না হয়েছে মোটামুটি তো অনুমান করতে পারবো। হয় রুটি না হয় লুচি হবে, পরোটা হবে, নিশ্চয়ই ভাত হবে না। আর যদি ভাত লেগে থাকে তাহলে বুঝতে পারবো কি রান্না হয়েছে। তেমনি পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে যদি কোনো পদার্থ বেরিয়ে আসে, সেটাকে দেখে তো আমরা অনুমান করতে পারবো সেই জায়গাটা কি ছিল। এখন তোমাদের বাড়ির নিচে থেকে যদি এখন খনিজ তেল বেরোতে শুরু করে, কেরোসিন বেরোতে শুরু করে, তার মানে বাড়িতে ছিল বলে তবেই না বেরিয়ে আসলো, নাকি কি মনে হয়? বাড়ির নিচে কেরোসিন তেল ছিল বলেই বেরিয়ে আসলো। তো তেমনি যেখান থেকে অগ্নুৎপাত ঘটে সেখান থেকে যে লাভাটা বেরিয়ে আসলো সে নিশ্চয়ই ছিল সেখানে, তবেই না সে বেরিয়ে আসলো। এবং সেটা কি দিয়ে তৈরি, সেটাকে যদি আমরা জানতে পারি তাহলে বলতেই পারবো যে সেখানে এই জিনিসটাই ছিল। বোঝা গেছে তো? তাহলে এইগুলো দিয়ে মোটামুটি আমরা জানতে পারবো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। এবার দেখো অগ্নুৎপাতটা কি, এটা একটু জেনে রাখো। অগ্নুৎপাতটা কি? অগ্নুৎপাত হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটা স্থান থেকে, দুর্বল স্থান থেকে বা ফাটল দিয়ে যখন ম্যাগমা লাভা রূপে বেরিয়ে আসে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি অগ্নুৎপাত। কোনো একটা স্থান থেকে কি বেরিয়ে আসবে? ম্যাগমা। কিভাবে কি রূপে বেরিয়ে আসবে? লাভা রূপে। একটু দেখে নাও লাভা আর ম্যাগমাটা, এটা মনে করো মাটির নিচের অংশ, উপর দিকে গাছপালা আছে, গাছপালা আছে, আর মাটির নিচে থেকে এখান থেকে বেরিয়ে এলো ম্যাগমা, বেরিয়ে এলো এসে এই জায়গাটা জমা হলো। এটা হচ্ছে ম্যাগমা গহ্বর। এখান থেকে ম্যাগমা বেরিয়ে এলো, যখন এই ভূপৃষ্ঠে বেরিয়ে এলো তখন তাকে আমরা বলি লাভা। যখন সে নিচে আসে তখন তার নাম হচ্ছে ম্যাগমা। তাহলে ভূ অভ্যন্তরের এই গলিত পদার্থ যখন বেরিয়ে আসছে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান দিয়ে তখন তাকে আমরা বলি লাভা। তখন যখন সে মাটির নিচেতেই থাকবে, ভূপৃষ্ঠের নিচে থাকবে, তখন তাকে আমরা বলি ম্যাগমা। লাভা কি আর ম্যাগমা কি আশা করি তোমরা লিখতে পারবে। যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তখন তার নাম লাভা, আর যখন ভূ অভ্যন্তরেই থাকছে তখন তার নাম হচ্ছে ম্যাগমা। বুঝতে পারলে? বোঝা গেছে তো? এবারে ভূমিকম্প তরঙ্গটা একটু দেখো। আগে দেখো ভূমিকম্প কাকে বলবো? ভূমিকম্প কাকে বলবো? ভূমি অর্থাৎ মাটি, কম্প অর্থাৎ কেঁপে যাওয়া। যখন ভূমি কেঁপে যায় তখনই তাকে আমরা বলি ভূমিকম্প। হঠাৎ করে যদি ভূমি কেঁপে যায় তখনই তাকে আমরা বলি ভূমিকম্প। ভূমিকম্প কাকে বলবো? হঠাৎ করে ভূমি কেঁপে ওঠাকেই বলি আমরা ভূমিকম্প। আমরা জানবো কি করে ভূমিকম্প হচ্ছে? আমরা একটা যন্ত্র ব্যবহার করি, যে যন্ত্রের সাহায্যে আমরা জানতে পারি ভূমিকম্প হচ্ছে। যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। এই যন্ত্রের সাহায্যে আমরা জানতে পারি ভূমিকম্পটা হচ্ছে। আর এই ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটা জানার জন্য আমরা আর একটা স্কেল ব্যবহার করি, সেটা হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল কি কাজ করে? রিক্টার স্কেল দিয়ে তীব্রতা মাপি। আর সিসমোগ্রাফ দিয়ে কি করি? তরঙ্গের গতিবিধি জানা যায়, তরঙ্গ সম্পর্কে জানতে পারি। ভূমিকম্প কাকে বলবো? ভূমির কেঁপে ওঠাকেই বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প যে হচ্ছে জানার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটা জানার জন্য আমরা ব্যবহার করি রিক্টার স্কেল। তো ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। একটুখানি আইডিয়াগুলো নিয়ে নাও। মাটির নিচে কোনো একটা স্থান, এখানে হয়তো ভূমিকম্পের সৃষ্টি হলো, এই জায়গাটাকে বলি আমরা কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র। এই জায়গাটায় সৃষ্টি হলো ভূমিকম্পটা।
হওয়ার পরে তরঙ্গ পৌঁছে গেল, ভূপৃষ্ঠে পৌঁছে গেল, যে কোনো জায়গায় যেতে পারে। এই জায়গাগুলো হয়ে যাবে উপকেন্দ্র, এগুলো হয়ে যাবে উপকেন্দ্র। অর্থাৎ যেখানে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র, আর যেখানে পৌঁছাচ্ছে প্রথম যে স্থানে পৌঁছাচ্ছে, ঠিক হলো উপকেন্দ্র সংখ্যাটা, ঠিক করে নাও, একদম সোজাসুজি লম্ব হবে। কেন্দ্র, কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপরের দিকে যেখানে তরঙ্গটা প্রথম পৌঁছাবে সেটাই হচ্ছে উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলবো? ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে সেটাই ভূমিকম্পের কেন্দ্র, আর ভূমিকম্প তরঙ্গ প্রথম যেখানে এসে পৌঁছাচ্ছে তাকে বলি ভূমিকম্পের উপকেন্দ্র। এবার তরঙ্গগুলো সম্পর্কে একটুখানি জেনে নাও। স্বাভাবিকভাবে আইডিয়া তোমাদের দিয়ে দিই। ভূমিকম্প তরঙ্গ 3 প্রকার: পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভ বা গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, আর পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, যেটা ভূমিকম্পের তরঙ্গ। তার মধ্যে পি তরঙ্গের গতিবেগ হচ্ছে সব থেকে বেশি। ভূমিকম্পের এই 3 প্রকার তরঙ্গের মধ্যে পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি। আর এই পি তরঙ্গ কঠিন তরল দুটো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, দুটো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। পার্থক্যগুলো বুঝতে শেখো তোমরা। পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গের মধ্যে পার্থক্য কি। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বা সব থেকে বেশি গতিবেগের তরঙ্গ কোনটা, সেটা হচ্ছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। এর গতিবেগ ঘন্টায় প্রায় 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে পি তরঙ্গের গতিবেগ। তারপরে হচ্ছে এস তরঙ্গ। এস তরঙ্গ কিন্তু তরল মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের এস তরঙ্গ। আর যখনই সেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে পরিবর্তিত হয়ে এল তরঙ্গে পরিণত হয়। এই এল তরঙ্গের ফলেই কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় এল তরঙ্গের ফলে। বোঝা গেল? ভূমিকম্পের এল তরঙ্গের ফলেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। তো ভূ অভ্যন্তরে সৃষ্টি হলো ভূমিকম্প, যেখানে প্রথম এসে পৌঁছাচ্ছে সেটা হয়ে গেল উপকেন্দ্র, আর যেখানে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র। যদি ভূমিকম্পটা সমুদ্রের তলদেশে সৃষ্টি হয় তখন সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, তাকে আমরা বলি সুনামি। ভূমিকম্প যদি সমুদ্রের তলায় সৃষ্টি হয়, কোথায় হবে তো আমরা জানি না, যদি সমুদ্রের তলায় সৃষ্টি হয় তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, তখন আমরা তাকে বলি সুনামি। ঘন্টা পড়ে গেল, এই পর্যন্তই থাক আজকে, বাকি পরের দিন।